আমার বিয়ে। আর হঠাৎ করে আমার বোন এসে আমার কানে বলল, দিদি, তোমার বর পেছনের দরজায় তোমাকে ডাকছে। আমি একটু অবাক হলাম, কেননা কিছুক্ষণ পর তো আমার বিদায় হবার পালা। তাহলে আমার বর আমাকে দেখা করার জন্য এত তাড়াহুড়ো কেন করছে? সে রেগে না যায় এই ভয়ে আমি দেখা করতে গেলাম। কিন্তু আমি যখন ওখানে গেলাম কেউ ছিল না। আমি যেই ফেরত আসার জন্য পেছনে ঘুরলাম তখন কেউ আমার মুখে হাত দিয়ে আমাকে অজ্ঞান করে দিল। আর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার আশেপাশে প্রচুর মেয়ে বউ সেজে দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলাম, আর তখনই ঠিক এক মহিলা, আমার নাম কিরণ, আমি মুম্বাইতে থাকি, আমরা দুই বোন, মা বাবা আমাদেরকে ভীষণ ভালোবাসে। আমাদের বংশের ছেলেরা যতদূর পড়তে চায় পড়তে পারে, তাদের কোনো বাধা থাকে না, কিন্তু মেয়েদের উপর অনেক বাধা চাপিয়ে দেওয়া হয়, আর মেয়েদেরকে কোথাও যেতে দেওয়াই হয় না। তারা ভাবে যে মেয়েরা যদি বেশি পড়ালেখা করে তাহলে তারা বিদ্রোহী হয়ে উঠবে। কোনো একটা ভুল সিদ্ধান্তের জন্য সব মেয়েদের ভবিষ্যৎ বিপদের মুখে চলে যেতে পারে। আমার পরিবারের শুধুমাত্র বাবাই ছিল যে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল। যখন বাবা খুব ভালো কলেজে আমাকে ভর্তি করাতে চাইল তখন বংশের সবাই অনেক রকম কথা বলল, এ তোমার ছেলে নাকি যে তাকে পড়ানোর জন্য তুমি সমস্ত সম্পর্ককে পেছনে ছেড়ে যেতে চলেছ? তুমি অনেক পস্তাবে, এ তো মেয়েকে পড়ানোর কি দরকার? বাবা তখন বলেছিল, আমি লোকের কথায় পরোয়া করি না, আর না আমার কোনো দুঃখ আছে যে আমার মেয়ে আছে, ছেলে নেই। আপনারাও শুনে নিন, আমার কাছে ছেলের থেকেও বেশি আমার মেয়েগুলো প্রিয়। তারপর বাবা আমাদের নিয়ে অন্য শহরে চলে আসলো। বাবা কারোর পরোয়াই করলো না, আমাদের জন্য সবার থেকে দূরের হয়ে গেল। বাবা কখনো কোনো কিছুর অভাব আমাদের অনুভব হতে দেয়নি। মা বেশি পড়াশোনা জানতো না, কিন্তু তাকে দেখে কেউ বলতে পারবে না যে সে কম পড়াশোনা জানে। আমি পড়াশোনায় ভীষণ আগ্রহী ছিলাম, আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল যা আমি পুরো করতে চেয়েছিলাম। আমি আর আমার ছোট বোন আমরা একই কলেজে পড়াশোনা করতাম। আমি বোনকে ভীষণ ভালোবাসতাম, আর হবে না কেন, সে যে আমার একমাত্র বোন, তাকে সাজানোর খুব শখ ছিল আমার। আমাকে বলতো, দিদি, তোমার তো পড়াশোনা করার রোগ ধরেছে, কিছুটা তো নিজের উপরেও ধ্যান দাও। জানো, আমার সব বন্ধুরা বলে যে মনেই হয় না যে কিরণ তোমার দিদি। আমি বললাম, আমার এসব ভালো লাগে না, আমার এরকমই সিধে সাদা কাপড় চোপড় পরতেই ভালো লাগে। তখন নিধি বলল, তোমার তো ড্রেসের সম্পর্কে কোনো রুচিই নেই। তখন আমি তার কথা শুনে হাসতে লাগলাম। মা বলেছে আমার মৃত্যুর আগে ওর সম্বন্ধ ভালো জায়গায় আমি করে দিতে চাই। আমি বললাম যে মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন অনেক আগে যেতে চাই, নিজের পায়ের উপর খাড়া হতে চাই, দাঁড়াতে চাই। তুমি বিয়ে যদি করাতে চাও তাহলে নিধির করিয়ে দাও। তখন বাবা বলল, আরে বাবা, এত তাড়াতাড়ির কি আছে? আমার মেয়েরা যা করতে চাইছে তাদেরকে করতে দাও, আর এমনিতেও বিয়ে তো দিতে আছে, সেটাও হয়ে যাবে। তাদের এখন কী বা বয়স হয়েছে, আর আমার মেয়েদের সম্বন্ধের অভাব হবে না। একবার যদি এ বিষয়ে কথা তুলেছি তাহলে সম্বন্ধের লাইন লেগে যাবে। আমি বাবার হ্যাঁতে হ্যাঁ মেলাতে লাগলাম আর বললাম, একদম ঠিক বলেছো বাবা, এতে কোনো সন্দেহ নেই। তখন মা বলল বাবাকে, তুমি তো এদেরকে বিগড়ে দিচ্ছ, পরে নে তোরা যত ইচ্ছা পড়ার, পড়াশোনা পুরো হতেই সম্বন্ধ দেখা শুরু করে দেব। আর আমি মাথা ধরে বসে পড়লাম। বাবা বলল, আমার মেয়েরা অনেক বুদ্ধিমতী, কখনো তাদের মা বাবার মাথা তারা ঝুঁকতে দেবে না। তখন নিধি চলে আসলো, আর মা তখনই বলা শুরু করে দিল যে, নিধি, তোমার বাবা যদি তোমাকে কিছু না বলে তার মানে এই নয় যে তুমি যখন চাইবে নিজের বন্ধুদের সাথে বাইরে চলে যাবে। তখন নিধি মাকে বলল, তুমি চিন্তা করো না, তুমি তো জানো যে তোমার মেয়েরা তোমাকে কত ভালোবাসে, আর এমন কিছু তারা করবে না যাতে তোমাদের লজ্জিত হতে হয়। আর মা আমাদের দুজনকে বুকে জড়িয়ে আশীর্বাদ দিতে লাগলো। তখন নিধি বলল, তুমি কি জানো, আমরা যে দুনিয়ায় থাকি এখানে শুধু লোকেরা এটাই দেখে যে ওর কাছে গাড়ি আছে কিনা, তার ঘর কেমন। তারপর নিধি বলল যে তুমি কিরণ দিদিকে জিজ্ঞেস করো, আমি ঠিক বলছি নাকি? তখন আমিও বললাম, হ্যাঁ ঠিক বলছো,
এখন সময় অনেক বদলে গেছে মা। তুমি খুব সাদাসিধে, ছেলে যদি কম পড়ালেখাও জানে তাতে কিছু যায় আসে না, কিন্তু মেয়ে যেন ভালোভাবে পড়ালেখা জানা এবং টাকা পয়সা রোজগার করে এরকম খোঁজা হয়। যখন আমরা কিছু হয়ে যাব তখন দেখবে কেমন সম্বন্ধ নিয়ে লোকেরা আমাদের আগে পেছনে ঘোরে। আমার কথা শুনে মা কিছু ভাবতে লাগলো আর বলল, আচ্ছা তাহলে তোমরা দুজন খুব ভালো করে পড়াশোনা করো, আমি আটকাবো না। মায়ের কথা শুনে বাবা আর আমরা হাসতে লাগলাম। আমার পরীক্ষা চলছিল, তাই আমি শুধু পড়াশোনায় ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়ার কোনো ধ্যানই ছিল না। আমার ছোট বোন নিধি হাতে খাবার নিয়ে আমার ঘরে চলে আসলো আর বলতে লাগলো, দিদি কিছু খেয়ে নাও, শহীদ হয়ে যেও না। তখন আমি আশেপাশে পড়ে থাকা কুশন তুলে নিয়ে তাকে মারলাম আর বললাম, বাইরে গিয়ে খাও, আমাকে বিরক্ত করো না। সে বলতে লাগলো, আমি নিজেই তোমার জন্য নুডলস নিয়ে এসেছি। তখন আমি বললাম, মা আমার জন্য খাবার নিয়ে আসবে, তুমি আমার চিন্তা করে নিজের রক্ত আর ঘাম এক করে বইয়ে দিও না। সে বলতে লাগলো, ঠিক আছে, তবে তুমি বসে থাকো খাবারের অপেক্ষায়, আর যদি বেশি খিদে পায় নিজেই বানিয়ে নিও, কেননা মা তো ঘরেই নেই। আমি বইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম যে, কেন, মা কোথায় গেছে? সে বলল, রাকেশ কোনো দরকারি কাজে মাকে ডেকেছে, শুধু এটুকু বলেই সে চলে গেছে। আর তারপর আমি আবার পড়তে লাগলাম। মা যখন রাতে ঘরে আসলো তখন নিধি বলল, মা তোমার পড়াশোনা করা মেয়ে যে কিছুই খায়নি, বইয়ের মধ্যেই ঢুকে রয়েছে। মা বলল, কিছু বানিয়ে খেতে পারতে তো। আমি বললাম, মা যদি পরীক্ষা না হতো তাহলে কিছু বানিয়ে নিতাম, কিন্তু তুমি তো জানো আমি এই সময় শুধুমাত্র আমার পরীক্ষার চিন্তায় থাকি, যাতে সেটা ভালো হয়। মা বলল, পড়াশোনা তো জরুরি, কিন্তু তখনই তো ভালোভাবে পড়াশোনা করা যায় যখন ভালোভাবে পেট ভরা থাকে। তখন মা নিধিকে বলল, তুমিও জেনে রাখো, শ্বশুর বাড়িতে মা যাবে না খাবার বানিয়ে দেওয়ার জন্য। তখন ও বলল, আমার সোনা মা এরকম কিছু হবেই না, আমি তো বিয়ে করব কোনো বড় লোক বাড়িতে, যেখানে চাকর থাকবে, আর আমাকে উঠে জলটুকুও খেতে হবে না। তখন মা বলল, ঈশ্বর তোমাদের দুজনের ভাগ্য যেন ভালো করেন, কিন্তু এখন ওঠো আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে এসো। আর আমি উঠে মায়ের সাথে রান্নাঘরে চলে গেলাম। একদিন আমি কলেজ থেকে যখন বাড়ি ফিরলাম, বাবা একটু চিন্তায় ছিল দেখলাম, কোনো গভীর চিন্তায় ডুবেছিল। আমি কাছে গিয়ে বাবাকে বললাম, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? তখন সে বলল, হ্যাঁ একদম ঠিক আছি, তুমি বলো তোমার পরীক্ষা কেমন হলো? আমি বললাম, ভালো হয়েছে। আর তারপর নিজের ঘরে চলে গেলাম। মাকেও জিজ্ঞাসা করলাম, বাবার কি কোনো সমস্যা হয়েছে? কিছুটা চিন্তিত দেখলাম যেন। তখন মা বলল, হসপিটালের সমস্যা আছে বোধ হয়। আমি যখন জিজ্ঞাসা করলাম, মা বলতে লাগলো, না না কিছু না, শুধুমাত্র হসপিটালেরই একটা সমস্যা। আমি বললাম, তোমার তো জিজ্ঞেস করা উচিত ছিল যে কি ব্যাপার। মা বলল, আমি প্রথমেই তোমার মাসির জন্য অনেক চিন্তায় আছি। আমি তখন জিজ্ঞেস করলাম, মাসির আবার কি হলো? মা বলল, মাসির আত্মীয়র মধ্যে একটা সমস্যা চলছে, প্রায় দিনই কোনো না কোনো মেয়ে উধাও হয়ে যাচ্ছে, আর এই কারণের জন্যই সে নিজেও ভীষণ চিন্তায় আছে, আর এজন্যই তোমার মাসি তাড়াহুড়োতে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। সে বলে সে অনেক ভয়ের মধ্যে আছে। মা বলল, তোমরা দুই বোন নিজের খেয়াল রেখো, কিন্তু দুজনে একসাথে আসা যাওয়া করবে। নিধিকেও বোঝাও যে সে যেন ভালো বন্ধু বানায়। আজকাল যা নজরে আসছে তা কিন্তু সচরাচর হয় না। ভালো আর সুন্দর মুখের পেছনে অনেক ছলনা আছে। সে নিরীহ, সে ভালো মন্দের বিচার করতে পারে না। আমি বললাম, মা তুমি এভাবে চিন্তায় থেকো না, কিছু হবে না। এটাও তো হতে পারে যে ওই মেয়েগুলো নিজের পছন্দেই বিয়ে করতে চেয়েছিল, আর পরিবার জোর জবরদস্তি করেছিল, এজন্য পালিয়ে গেছে। মা বলল, জানি না, ভগবান জানে যে সত্যি কি মিথ্যে কি, কিন্তু সত্যিকারের বলছি আমার মনের মধ্যে অনেক উল্টো পাল্টা চিন্তা আসছে। তোমরা যখন ঘর থেকে যাও আমার সারা দিন চিন্তায় কাটে। তারপর মা আবার বলল যে, তুমি একা কেন? নিধি কোথায়? নিজেকে ওর সাথে করে নিয়ে আসুনি?
আমি বললাম যে আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছিলাম আর ক্লাসও ছিল না, এই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। আর নিধি কোনো বাচ্চা তো নয় যে কেউ ওকে বলবে যে গাড়িতে বসো আর সে বসে চলে যাবে। মা বলল, ঈশ্বর না করুক এমন হয়, শুভ কথা বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি একবার ওর সাথে ফোনে কথা বলে নাও। যখন নিধির সাথে কথা হলো তখন ও বলল, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না, আমার বন্ধু আমায় ঘরে ছেড়ে দেবে। তারপর সে ফোন কেটে দিল। আমি মাকে বললাম, এবার জানতে পেরেছো তো যে সে কোথায়? মা বলল, আমি তো মা, তাই চিন্তা তো থাকেই, আমার কাছে তোমরা দুজন ছাড়া আর কিছুই তো নেই। তখন বাবাও ভেতরে আসলো আর বলল যে আমার শরীর ভালো না, আমি একটুখানি আরাম করতে চাই। তখন আমি বললাম, খাবার তো খেয়ে নাও, তারপর আরাম করো। বাবা বলল, না, চা খেয়েছি, এখন খিদে নেই, তোমরা খেয়ে নাও। বাবাকে দেখে আমার মনে হলো যে বাবা নিশ্চয়ই একটা সমস্যার মধ্যে আছে। তখন আমি ভাবলাম বাবা যখন উঠবে তখন জিজ্ঞাসা করব যে আসলে কি এমন হয়েছে। তারপর বাবা যখন বিকেলবেলা ঘরের বাইরে আসলো আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে আমাকে বলো, হতে পারে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো। তখন বাবা বলল, না কিছু না, তুমি চিন্তা করো না, আমি সামনে নেব। তখন আমি বললাম, তুমি কি আমায় যোগ্য ভাবো না, আর তাই আমার সাথে তুমি কোনো কথা শেয়ার করো না। বাবা বলল, ঠিক আছে বলছি, না হলে তুমি আমায় ছাড়বে না। তারপর বাবা বলল, কিছুদিন আগে আমার কাছে একটা সিরিয়াস কেস আছে, একটা লোকের গুলি লেগেছিল কিন্তু সে বাঁচেনি। সমস্ত সিনিয়র ডাক্তারদের ডেকে নেওয়া হয়েছিল আর সেই সমস্ত ডাক্তারের মধ্যে আমিও ছিলাম। যখন অপারেশন করলাম তখন আমাদের মনে হয়েছিল যে সে বাঁচবে না, কিন্তু ভগবানের কৃপায় অপারেশন সাকসেস হলো আর সেই লোকটা বেঁচে গিয়েছিল। আমার কলিগ ডাক্তার বলেছিলেন যে তাকে কোথাও গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে আর এই রোগীর দায়িত্ব তোমার উপর রইল। আমি হ্যাঁ বলেছিলাম। যখন ওই ডাক্তার চলে গেল আর আমি রাউন্ডের জন্য বেরোলাম তখন আমি প্রথমে ওই রোগীর দিকে গেলাম। আমার সাথে নার্স ছিল। আমি যখন তার ওয়ার্ডে পৌঁছালাম তখন তার অক্সিজেন মাস্ক মুখ থেকে খোলা ছিল। আমি তাড়াতাড়ি তার মুখে অক্সিজেনের মাস্ক লাগালাম আর তার হৃদয়ে চাপ দিতে শুরু করলাম, কিন্তু সে বাঁচল না। আর আমি কিছু বুঝতেই পারলাম না যে তার অক্সিজেন মাস্ক কীভাবে সরে গিয়েছিল। সে নিজে থেকে তো ওটা সরাতে পারতই না। হসপিটালের সমস্ত ডাক্তারদেরকে তাড়াতাড়ি ডাকলাম আর নিজের কলিগকেও জানালাম, সবাই এসেছিল। তারপর আমি ভাবতেও পারিনি যে এর জন্য দায়ী আমাকে করা হবে। ডাক্তারদের মিটিং ডাকা হলো আর সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরা দিয়ে চেক করা হলো, কিন্তু অবাক করা বিষয় হলো যে ক্যামেরার রেকর্ডে কোনো প্রমাণ ছিল না। সবাই আমার দিকে তাকাতে লাগলো। আমি বললাম, আমার এই সমস্তর সাথে কোনো সম্পর্ক নেই। ডাক্তারদের যেতেই আমি রাউন্ডের জন্য বেরিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে আমার সাথে যে নার্স সেই সময় ছিল তাকে জিজ্ঞাসা করে নিন। যখন ওই নার্সকে ডাকা হলো তখন সে বলল, স্যার আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি তো সেই সময় কিছুক্ষণের জন্য আমার ঘরে গিয়েছিলাম। আপনি চাইলে বাইরের ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে নিন। তারপর সমস্ত ডাক্তার বলল, আপনি জানেন না যে মানুষটা আপনার আন্ডারে থেকে মারা গেল তার সম্পর্কে কোনো রাজনৈতিক পার্টির সাথে আছে। সে আমাদের অবস্থা খারাপ করে দেবে মিডিয়াতে। এবার আপনি কি বলবেন নিজেকে বাঁচাতে? আমি বললাম যে আমি প্রমাণ করব যে আমাকে ষড়যন্ত্রের মধ্যে টেনে নিয়ে আসা হয়েছে, আমি এই সমস্তর সাথে সম্পর্কই নেই। আর এবার ওনারা আমাকে 3 মাস সময় দিয়েছিলেন যে প্রমাণ করো এই সমস্ত কিছুর পেছনে কে আছে। আর এবার যদি আমি প্রমাণ না দিতে পারি তো আমার ডাক্তারির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। বাবার কথা শুনে আমি তাকে বললাম যে তুমি পুলিশে খবর দাও, তারাই খোঁজ খবর নেবে ঠিক করে। তখন বাবা বলল, এরা সবাই মিলে আছে, আমি কাউকে বিশ্বাস করি না। তখন আমি বাবাকে আশ্বস্ত করলাম যে তুমি চিন্তা করো না, আমি জানি আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। তখন বাবা বলল, এটা আমরা জানি, কিন্তু আর কেউ তো জানে না। তারপর বাবা তার একটা কাজে চলে গেল। পরের দিন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। 1-2 জায়গায় ইন্টারভিউ দিলাম। সবাই এটা বলল যে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। আর আমি ঘরে ফেরত আসছিলাম। আমি আমার বোনকে কারোর গাড়িতে বসতে দেখলাম। আমি চিনতে পারলাম না।
আর তখনই উঠে সেই গাড়ির দিকে গেলাম যেটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। আমি যেই গাড়ির কাছে পৌঁছলাম তখন সে চলে গেল। আর আমি আমার বোনকে ফোন করলাম, কিন্তু সে রিসিভ করেনি। আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু সে তাও কল ধরেনি। যেই আমি পেছনে ঘুরলাম তখনই খুব বাজেভাবে কিছুর সাথে আমার ধাক্কা লাগলো। আমি তখন দেখলাম আর কিছু একটা বলতে গেলাম, ঠিক তার আগেই সে বলে দিল, আই এম সরি ম্যাডাম, আমার ভুল, এটা আমি দেখতে পাইনি। আপনার লেগে যায়নি তো? তখন আমি বললাম যে না, আমি ঠিক আছি। আর আমি ঘরে ফেরত চলে এলাম। আর মাকে জিজ্ঞাসা করলাম, নিধি কি ঘরে এসেছে? তখন মা আমাকে বলল, হ্যাঁ, সে খুব তাড়াতাড়িই এসেছে। আর আসতেই সাথে সাথে বলল যে মা, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমোতে যাচ্ছি, তুমি আমাকে ডেকো না যেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম, নিধি কার সাথে ঘরে এসেছে? মা বলল যে জানি না, আমি দেখিনি। কেন, সব কিছু ঠিক আছে তো? এর আগে তো তুমি কখনোই এরকমভাবে জিজ্ঞাসা করনি। তখন আমি বললাম যে না, এমনি জিজ্ঞাসা করেছি। তারপর নিজের ঘরে চলে এলাম আর ভাবতে লাগলাম বোধহয় আমার কোনো ভুল ধারণা হয়েছে, ওটা নিধি ছিল না, অন্য কেউ ছিল হয়তো। আর তারপর আমার মনে পড়লো যে বাবাকে জিজ্ঞাসা করলাম না যে সেই কেসটার কি হয়েছিল। কিছুক্ষণ আরাম করলাম, তারপর বাবার কাছে এসে বসলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম। তখন সে বলল যে আমার সাথে কাল একটা বন্ধুর দেখা হলো, আমরা দুজন কলেজে একসাথে ছিলাম, খুব গভীর বন্ধুত্ব ছিল আমাদের। তারপর সে বাইরে সেটেল হতে চলে গেল আর আমি শহরে চলে এলাম। তার সাথে কথায় কথায় যখন বললাম হসপিটালের কথা, তখন সে বলল তার চেনা জানা একজন পুলিশ আছে যার সাথে সে কথা বলবে, আর আমাকে সকালবেলা তারা আসতে বলেছে। ঈশ্বর যদি চায় তাহলে কোনো একটা রাস্তা নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বাবার সাথে কথা বলার সময় বাবার বন্ধুর ফোন আসলো। বাবা বলল, তুমি ঘরে চলে এসো, আমরা এখানেই আলোচনা করে নেব। আর আমাকে বলল নিজের মাকে বলো ভালো করে খাবারের ব্যবস্থা করতে, আমার বন্ধু আর তার ছেলে আসছে। আমি ভেতরে গেলাম, নিধির সাথে খাবার তৈরি করতে শুরু করলাম। আর তারপর বাবার বন্ধু চলে আসলো, তারা বসে কথা বলছিল। মা বলল, নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করো প্রথমে চা দেবো নাকি খাবার দেব। আমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করার আগেই নিধি চলে আসলো। সে বলল, আমি জিজ্ঞাসা করে নিয়েছি। বাবা বলল যে খাবার খাবে তারা, আর আমি মায়ের সাথে খাবার লাগিয়ে দিলাম আর ঘরের মধ্যে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ আরাম করলাম, যখন বাইরে আসলাম তখন মা বলল, তোমায় তোমার বাবা ডেকেছে, এই চাটাও নিয়ে যাও যাওয়ার সময়। যখন আমি চা নিয়ে গেলাম, যখনই সামনে দেখলাম তখন মনে পড়লো এই লোকটার সাথেই কালকেই আমার ধাক্কা লেগেছিল, আর সে বাবার বন্ধুর ছেলে। আমি বললাম, আপনি? তখন বাবা বলল, তুমি একে জানো? আমি বললাম, হ্যাঁ, আমরা একে অপরের সাথে রাস্তায় ধাক্কা খেয়েছি। এটা শুনে বাবা আর আঙ্কেল দুজনে হাসতে লাগলেন। তারপর আমি চা দিয়ে ফেরত চলে এলাম। নিধি বলল, চলো না বাবা আর তার গেস্টদের সাথে গিয়ে বসি। আমি বললাম, আমি খাবার খেতে যাচ্ছি, তুমি যদি বসতে চাও তাহলে যাও। তারপর 2 মাসের মধ্যেই বাবার হসপিটালে যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেল, আর আমরা ভীষণ খুশি হলাম। বাবা বলল যে আমার বন্ধু অনেক সাহায্য করেছে, যদি সে না থাকতো তাহলে না জানি কি হতো। 1 মাস পরে বাবা বন্ধু বলল যে সে আমাদের ঘরে একটা বিশেষ উদ্দেশ্যে আসতে চায়। তখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এবার সব কিছু ঠিক আছে তো? বাবা হাসলো আর ফোনে ব্যস্ত হয়ে গেল। তারা এসে গিয়েছিল, সবাই একসাথে খাবার খাওয়ার পর আঙ্কেল বললেন, যার জন্য আমরা এখানে এসেছি এবার সেটা বলা যাক। বাবা বলল, হ্যাঁ অবশ্যই। বাবার বন্ধু বলল, তোমার মেয়ে কিরণের সম্বন্ধ আমি আমার ছেলে অমিতের সাথে করতে চাই। এরপর মা আর বাবা বলল যে আমাদের কোনো আপত্তি নেই। বাবার বন্ধু বলল, ঠিক আছে। আর ঠিক সেই সময়ে অমিত আমাকে আশীর্বাদের আংটি পরিয়ে দিল। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি অবাক হয়ে রইলাম। তারপর আঙ্কেল বললেন, আমরা তাড়াতাড়ি বিয়েটা দিতে চাই, আপনারা তারিখ ভেবে নিন আর তারিখ ঠিক করে আমাদের জানাবেন। তারপর তারা চলে যাওয়ার পর কিছুদিন মাত্র কেটেছিল। বাবা তাদেরকে তারিখ জানালো, আমরা সবাই খুশি ছিলাম। তারপর বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল আর আমার বিদায়ের দিন চলে আসলো। আমি মা বাবার থেকে দূরে যাবার কথা ভেবে কষ্টের মধ্যে ছিলাম। আজ আমার বিয়ে,
হঠাৎ করে আমার বোন আমার কানে এসে বলল, দিদি তোমার বর তোমাকে পেছনের দরজায় ডাকছে। আমি ভীষণ অবাক হলাম। কিছুক্ষণের মধ্যে আমার বিদায়। তাহলে আমার সাথে দেখা করার জন্য আমার বরের এত তাড়াহুড়োর কী দরকার? ভাবলাম বর রেগে না যায়, দেখা করে নিই একবার। কিন্তু যখন আমি ওখানে গেলাম তখন ওখানে কেউ ছিল না। আমি পেছনে ঘুরতে গেলাম, তখন কেউ একজন আমার মুখে হাত রেখে আমাকে অজ্ঞান করে দিল। আর যখন আমার জ্ঞান ফিরল তখন আমার আশেপাশে অনেক মেয়েরা বউ সেজে দাঁড়িয়েছিল। আমি কাঁদতে লাগলাম, আর একটা মহিলা যে ওখানে দাঁড়িয়েছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কে, আমাকে এখান থেকে যেতে দাও। আর কিছুদিন পর্যন্ত আমি ঘরের দরজা বন্ধ অবস্থায় ছিলাম। আমাকে যে জায়গায় রাখা হয়েছিল সেটা বাইজিদের একটা কোঠা ছিল, কিন্তু আমাকে এখানে কে এনেছে আমি কিছুই জানি না। একদিন সুযোগ বুঝে আমি ওখান থেকে পালানোর চেষ্টা করলাম, আর তারা আমার পেছনে পড়েছিল। আমি কোথায় ছুটে চলেছিলাম জানতাম না। আর তখনই আমি একটা গাড়িতে লুকিয়ে গেলাম, আর ওখানেই পাশে একটা লোক যে কিনা আমার পিছু করছিল, তাদের মধ্যে একজন ফোন করলো আর বলল, নিধি দিদি তোমার দিদি পালিয়ে গেছে। আমার মাথার ওপরে আকাশ ভেঙে পড়ল। আর তারপর ওই গাড়িটাই ভাগ্যক্রমে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর আমি আমার বরকে ফোন করলাম। আর যখন আমার বর আমার কাছে আমাকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছলো, আমি সব কিছু অমিতকে বলে দিলাম। সে বলল তোমার সাথে কারোর দেখা করাতে চাই। আর যখন অমিত আমাকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছলো, সেখানে আমার বোন বাঁধা অবস্থায় ছিল। অমিত বলল, ওর নিজের মুখেই তুমি শুনে নাও। তখন আমি বললাম যে আমি তোমার সাথে এমন কি করেছি যে তুমি এই সমস্ত করেছো আমার সাথে? এই সমস্ত করার আগে একবার তুমি মা বাবার কথা ভাবলে না? তখন নিজেই বলল, আমি সহ্য করতে পারিনি যে এত ভালো বাড়ি থেকে তোমার সম্বন্ধ আসতে পারে। আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। তুমি তো আমার সামনে কিছুই না। তোমার মধ্যে এমন কি আছে? আমি তোমাকে ঘেন্না করি। আমি অমিতকে ভালোবাসি। আর যখন আঙ্কেল আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসলো তখন ভাবলাম যে অমিত আমার জন্য এসেছে, কিন্তু সে তোমার সম্বন্ধ করতে এসেছিল। সে তোমাকে পছন্দ করত। আর আমি অমিতকে চেয়েছিলাম জীবন সাথী হিসেবে। তখন আমি ভেবে নিয়েছিলাম যে অমিত যদি আমার না হয় তাহলে তোমারও সে কখনোই হবে না। তখন অমিত বলল, আমি তো প্রথম থেকেই কিরণকে পছন্দ করি। আমি নিধিকে একটা থাপ্পড় মারলাম আর বললাম, তুমি এত নীচ, একবারও বাবার কথা ভাবলে না? আমাদের ভালোবাসায় কি এমন কম ছিল যে তুমি এতটা নীচ মনের পরিচয় দিলে? অমিত বলেছে যে বিয়ের দিন তোমার জামা কাপড় পরে নিধি দাঁড়িয়ে, সে বলেছে যে তার বিয়ে আমার সাথে হয়েছে। আমার সেই দিন থেকেই সন্দেহ ছিল। আর তারপর একদিন ও কারোর সাথে কথা বলছিল, আর আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম, আর এর কি বাকি সঙ্গীদের কাছে পৌঁছতে লাগলাম। আমি বাবার বন্ধুদেরও সব জানিয়ে দিয়েছিলাম, তারাও সবাইকে গ্রেপ্তার করেছে। কিন্তু আফসোস, আমরা যে রক্তের সম্পর্কের জন্য সব কিছু করতে রাজি থাকি, সেই নিজের জেদ আর নিজের স্বার্থের জন্য এত নিচে নেমে যায় যে মা বাবার সম্মানের কথাও ভাবে না একবার। এটাও জানে তারা যে খারাপ কাজের ফল ভালো হয় না, সে তার কর্মের শাস্তি অবশ্যই পায়, তাও তারা এমন কাজ করে থাকে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন।